ভেজা চোখ ছবিটি পরিচালনা করেছেন শিবলি সাদিক এবং ভেজা চোখ ছবিতে অভিনয় করেছেন ইলিয়াস কাঞ্চন, চম্পা, মিঠুন, আনোয়ারা এবং আরও অনেকেই অভিনয় করেছেন ভেজা চোখ ছবিতে। ভেজা চোখ ছবির গল্পের শুরুতে দেখা যায় যে মিঠুন এবং ইলিয়াস কাঞ্চন থাকে, তারা দুই ঘনিষ্ঠ বন্ধু। তারা দুজনে মিলে যুবতী মেয়েদের বিরক্ত করে এবং যুবতী মেয়েদের পিছনে তারা লেগে থাকে। একদিন ইলিয়াস কাঞ্চন বলে, দোস্ত দেখ ওই মেয়েটা কত সুন্দর, মানে পিছন থেকে দেখতেছে। তখন মিঠুন, ইলিয়াস কাঞ্চন তারা দুজনেই ছুটে যায় ওই মেয়েটির কাছে। তখন দেখা যায় মিঠুন সামনে গিয়ে দেখে যে মেয়েটি দেখতে এমন কুৎসিত এবং কালো। তখন মিঠুন অজ্ঞান হয়ে পড়ে যায়। তখন ইলিয়াস কাঞ্চন দৌড়ে বলে, কিরে দোস্ত তুই অজ্ঞান হলে কেন? তখন মিঠুন বলে, তুই তাকিয়ে দেখ মেয়েটির দিকে। তো ইলিয়াস কাঞ্চন ওই মেয়েটির দিকে তাকিয়ে সে অজ্ঞান হয়ে পড়ে যায়। তখন মিঠুন বলে, দোস্ত এমন কালো মেয়ে, এমন কুৎসিত মেয়ে তো আমি কখনো দেখিনি, এই মেয়েকে দেখে তো অজ্ঞান হয়ে গেছি আমি। ইলিয়াস কাঞ্চন বলে, তাই তো দোস্ত, এমন কুৎসিত এবং কালো মেয়ে তো কখনো দেখিনি। পিছন দিয়ে দেখলাম কত সুন্দর, তার কত সুন্দর দেহটা, আর সামনে গিয়ে দেখলাম যে কি কুৎসিত তার চেহারা। তখন মিঠুন বলে, দোস্ত এরকমই হয়। তো এরকম করতে করতে তারা কলেজ থেকে শুরু করে এবং রাস্তাঘাটে এরকমই করে। তো একদিন মিঠুন এবং ইলিয়াস কাঞ্চন দুইজনে কাঁধে করে হাঁটতেছে। এমন সময় চম্পায় সাইকেল চালিয়ে গিয়ে দুজনকে অ্যাক্সিডেন্ট করে চম্পায় সাইকেল নিয়ে চলে যায়। তখন ইলিয়াস কাঞ্চন বলে, এই মেয়ে তুমি কি দেখতে পাও না? তখন যখন চম্পায় মাথাটা নাড়িয়ে চুলটা ঝাঁকুনি দিয়ে ইলিয়াস কাঞ্চনের দিয়ে তাকায়, তখন মিঠুন বলে, দোষ এ আবার কেমন জিনিস রে দোষ, এ তো বাংলার সুন্দরী মেয়ে রে। তো ইলিয়াস কাঞ্চন বলে, দোষ তাই তো, এমন সুন্দরী মেয়ে তো আমরা কখনো দেখিনি। যত মেয়ের পিছনে আমরা ঘুরেছি মাগার এমন সুন্দরী মেয়ে তো কখনো দেখিনি। তো ইলিয়াস কাঞ্চন সামনে গিয়ে বলে, আচ্ছা আপনি যে সাইকেল দিয়ে আমাদের অ্যাক্সিডেন্ট করেছেন, আমরা তো অনেক ব্যথা পেয়েছি। তো চম্পা বলে, আপনারা ব্যথা পেয়েছেন তাতে কি, কেন আপনারা দুইজন, হ্যাঁ দুই বন্ধু মিলে হাতে কাঁধ রেখে আপনারা রাস্তা পার হচ্ছেন, তো আমরা কি যাব না? আমরা সাইকেল চালাবো না? তাই ইচ্ছা করে আপনাদের আমি সাইকেলে ধাক্কা দিয়েছি। তো নিরঞ্জন বলে, বেশ ভালো করেছেন, ধাক্কা দিয়েছেন তাতে কোনো দুঃখ হয় নাই, কিন্তু মনে অনেক কষ্ট পাইছি। আপনি এত সুন্দর, আপনাকে দেখতে খুব ঠিক পূর্ণিমার চাঁদের মতো মনে হইতেছে। তখন চম্পা বলে যে আপনারা মনে হয় সম্ভবত ভুল করতেছেন, আমি কেন পূর্ণিমার চাঁদ হতে যাব, আমি তো একটা সাধারণ মেয়ে। তখন ইলিয়াস কাঞ্চন বলে, আপনার সাধারণ না, আপনি একটু অসাধারণ মেয়ে, আপনাকে দেখে তো আমার মাথাই নষ্ট হয়ে গেছে। মিঠুন বলে, দোষ যদি তোর মাথা নষ্ট হয়ে যায় তাহলে প্রেম করবি কেমনে? মাথা ছাড়া তো প্রেম করতে পারবি না। তখন ইলিয়াস কাঞ্চন বলে, ঠিকই বলেছিস। চম্পা বলে, কি আবল তাবল বলতেছেন, যান যান এখান থেকে চলে যান। ইলিয়াস কাঞ্চন বলে, ঠিক আছে যাচ্ছি, তবে আবার আপনার সাথে কবে দেখা হবে এবং কবে আবার আপনি সাইকেল দিয়ে আমাদের অ্যাক্সিডেন্ট করবেন সেটা কি বলতে পারেন এবং বলে দিয়ে যেতে পারেন? চম্পা বলে, ঠিক আছে, তাহলে কালকে আপনার আবার এই সময় দুই বন্ধু কাঁধে কাঁধ মিলে হাঁটতে থাকবেন, আমি পিছন দিয়ে আবার সাইকেল মেরে ধাক্কা মেরে আপনাদের কোমরটা ভেঙে দেবো। তখন পঙ্গু হাসপাতালে গিয়ে ভর্তি হয়ে তখন ভালোবাসার কথা বলবেন, ঠিক আছে না? তখন চম্পা বলে, যত সব পাগলামি ছাগলামি, এই কথা বলে চম্পা সেখান থেকে চলে যায়। তো ইলিয়াস কাঞ্চন বলে মিন্টুরিনে, দোষ মেয়ে তো নয়, যেমন একবারে বাঘিনী। হ্যাঁ, মিঠুন বলে, ঠিকই, মেয়ে তো না যেন বাঘিনী। তখন ইলিয়াস কাঞ্চন বলে, দোষ এই মেয়েটা কোন বাড়িতে থাকে, কোন জায়গায় থাকে, তাকে তো খুঁজে বের করতে হবে। মিঠুন বলে, ঠিক আছে, আজকে খুঁজে বের করব। তখন তারা দুজনেই চম্পার বাড়ির পিছনে পিছনে যায়, অথবা তার সাইকেলের পিছনে পিছনে যায়। যে 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 দেখে যে একটি বাড়িতে চম্পা ঢুকে পড়লো। তখন ইলিয়াস কাঞ্চন বলল, দোষ এই বাড়িটা তো আমার চিনা, কারণ আমি জানি এই বাড়ির আত্মীয় স্বজন যারা আছে না আমার আত্মীয় লাগে, কারণ এই বাড়িতে তো এই মেয়ে কখনোই দেখিনি। তখন মিঠুন বলে, কি বলিস তুই? আমি তো জানি এই বাড়িতে যে সাইকেলে ঢুকলো, আমার মনে হয় সম্ভবত এর বান্ধবীর কোনো বাড়ি হবে এটা, এত বড় বিশাল বাড়ি, এই বাড়িতে মেয়ে থাকে। তখন মিঠুন বলে, ঠিক আছে পরে দেখা যাবে। তো ইলিয়াস কাঞ্চন মিঠুন চলে যায়। তো যেতে যেতে দেখে আরেকটা মেয়ে মানে মানে কমর ডুলাতে ডুলাতে যাচ্ছে। তো মিঠুন বলে, দোষ দেখ মেয়েটার পাশাটা কি, যেমন লাগে একেবারে 40। তখন ইলিয়াস কাঞ্চন বলে, ঠিকই বলেছিস, চল এই মেয়েটাকে একটু বিরক্ত করি।
তখন ইলেকশন সামনে গিয়ে বলে, আচ্ছা ম্যাডাম, আপনি যে এভাবে ডুলে ডুলে কোমরটা ডুলে ডুলে হাঁটতেছেন, হ্যাঁ আপনার কি কোমরের সমস্যা আছে? তখন মেয়েটি বলে, আপনার কি কোনো সমস্যা আছে? আমি কোমর ডুলে ডুলে হাঁটতেছি, আপনার তাতে কী হয়েছে? কয়, আমার তো মাথাটা ঘুরে গেছে আপনার কোমর ডুলানো দেখে। তখন আপনি যদি মাথা ঘুরিয়ে থাকে তাকে এক কাজ করেন, ওই গাছের সাথে মাথাটা বাড়িয়ে দেন, মাথাটা একেবারে ঠিক হয়ে যাবে। কয় না, ইলাসঞ্জ বলে, আমি চাইছিলাম কি আপনার কোমরটার ভিতরে আমার মাথাটা একটুখানি যদি ডুলাতে পারতাম তাহলে মনে হয় মাথাটা ঠিক হতো। তখন মেয়েটি বলে, দেখছেন পায়ে কি এগুলি দেখছেন? চপ্পল। এই চপ্পল দিয়ে যখন মারবো না তখন ঠিক মাথাটা ঠিক হয়ে যাবে। তখন ইলিয়াস কাঞ্চন দৌড় দেয়। তখন মিঠু বলে, কিরে দোষ, দৌড় দিলি কেন? দোষ আর বলিস না, এ মেয়ে তো বাঘবাগিনী মনে হয়, কারণ এ মেয়ের রাক্ষসের তো কম নয়, এ মেয়ে জুতা নিয়ে এসে আমাকে মারার জন্য। তখন মিঠু বলে, দোষ এখান থেকে পালাই। তখন তারা দুজনের বাড়িতে চলে যায়। ইলিয়াস কাঞ্চন বাড়িতে গিয়ে ভাবতে থাকে চম্পার কথা, তার সেই দৃশ্যগুলি কল্পনা দেখতে থাকে এবং মনে মনে ভাবতে থাকে যে ওই মেয়েটাকে যদি আমি ভালোবাসতে পারতাম, ওই মেয়েটা যদি আমাকে ভালোবাসতো, তাহলে জীবনটা ধন্য হতো। তারপর ইলিয়াস কাঞ্চন একাই সেই রাস্তায় গিয়ে দাঁড়িয়ে থাকে যে ওই মেয়েটিকে দেখার জন্য। তো এই মুহূর্তে দেখা যায় চম্পা সেখানে সাইকেল চালাতে চালাতে আসতেছে। তখন ইলিয়াস কাঞ্চন সেখানে গিয়ে হাজির হয়। তো ইলিয়াস কাঞ্চন বলে, কি কেমন আছেন আপনি? তখন চম্পা বলে, ভালো আছি। তখন ইলিয়াস কাঞ্চন বলে, আপনি ভালো আছেন কিন্তু আমি তো ভালো নেই। তো চম্পা বলে, কেন ভালো নেই কেন? কয়, কীভাবে ভালো থাকি? আপনাকে এক নজর দেখার পর থেকেই তো আমার ঘুম হারাম হয়ে গেছে, কালকে সারাটা রাত ঘুমাতে পারিনি। তো চম্পা বলে, তো ঘুমাতে পারেন, আমি কি করতে পারি? কয়, আপনি অনেক কিছু করতে পারেন, আপনার দিলটা যদি আমাকে দিতেন, আমার দিলটা আপনাকে দিতাম। তখন চম্পা বলে, দিল দেওয়া নেওয়ার কাজ আমার নয়, আমি ভার্সিটিতে পড়ি, কারণ আমার লেখাপড়া আছে, আমি লেখাপড়া শেষ করে আমি চাকরি করব। তখন ইলেকশন বলে, ঠিক আছে লেখাপড়া করবেন তাতেও সমস্যা নাই, তাহলে দিলটা দিতে সমস্যা কোথায়? আপনার দিলটা আমাকে দেন, আপনার, হ্যাঁ, আমার দিলটা আপনার কাছে দেই, দুজনের একটা মহব্বত মিল মহব্বত হইলেই তো মনে করেন যে আপনাকে বিয়ে করব, বিয়ে করার পর আপনার বাচ্চা কাচ্চা হবে, আপনি লেখাপড়া করবেন, লেখাপড়া করে আপনি ব্যারিস্টার হবেন, আবার আমাদের বাচ্চা কাচ্চারা লেখাপড়া করে তারাও ব্যারিস্টার হবে, আমরা বয়স্ক হয়ে যাব, বৃদ্ধ হয়ে যাব, তারা আবার আমাদের দেখাশোনা করবে। ভালো হয় না কাজটা? চম্পা বলে, না ভালো হয় না, কারণ আমার বিয়ে ঠিক হয়ে গেছে। তখন ইলাস্টার মানে, কি বিয়ে ঠিক হয়ে গেছে? কহ, আমার বিয়ে ঠিক হয়ে গেছে আমার খালাতো ভাইয়ের সাথে। তখন ইলাস্টার বলে, কে খালাতো ভাই? কহ, আমার খালাতো ভাইয়ের সাথে আমার বিয়ে ঠিক হয়ে গেছে। ইলাস্টার বলে, তাহলে আপনি আমাকে দিল দেবেন না? কয়, না, আমি আপনাকে দিল দেব না, কারণ আব্বা আম্মু আমার খালাতো ভাইয়ের সাথে আমার বিয়ে ঠিক করে রেখেছে অনেক আগে থেকেই, কিন্তু আমি বিদেশে ছিলাম, বিদেশ থেকে এখানে এসেছি, এখন তারা কথা পাকাপাকি করবে এবং তাদের সাথে আমার সম্পর্ক হয়ে যাবে। তো ইলিয়াস বলে, হায় 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 হায়, আপনাকে হারাবো এটা তো আমি মেনে নিতে পারতেছি না। তখন দেখা যায় চম্পা বলে, ঠিক আছে একটা কাজ করেন, আপনি আমাকে পেতে পারেন, একটা শর্ত আছে, যদি আমার খালাতো ভাইকে আপনি আমার কাছে এনে বলতে পারেন যে ভাই তুমি এই মেয়েটাকে বিয়ে করো না, এই মেয়েটা আমাকে ভালোবাসে, আমাকে দিল দিয়েছে, যদি আমার খালাতো ভাই বলে তাহলে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আপনি দেখতে হতে অনেক সুন্দর। হ্যাঁ, তিলেছেন বলে, না এটা আমি পারবো না, আপনার খালাতো ভাই কোথায় থাকে কি করে আমি কিভাবে বুঝবো? তো এমন সময় তারা তর্কতর্ক করে সেখান থেকে চলে যায়। তো চম্পায় গিয়েও ভাবতে থাকে ইলিয়াস কাঞ্চনের কথা। তো যে ইলিয়াস কাঞ্চন মানে চম্পা ভাবতে থাকে যে ছেলেটা তো অনেক সুন্দর এবং সহজ সরল মনে হয়, তার সাথে প্রেম করলে মনে হয় মন্দ হতো না। তো এদিকে ইলিয়াস কাঞ্চনের বাপ মা ইলিয়াস কাঞ্চনকে বলে, শোন কাঞ্চন, তোর কিন্তু বিয়ে ঠিক করেছি। তখন কাঞ্চন বলে, কার সাথে? কয়, আমারই বন্ধুর এক মেয়ের সাথে তোর বিয়ে ঠিক করেছি। কয়, আমি তো বিয়ে করব না, আমি একটা মেয়েকে ভালোবাসি। তখন এরপরের দিন আবার চম্পায় সেখান দিয়ে যায়, ইলিয়াস কাঞ্চন আবার সেখান দিয়ে আবার দাঁড়িয়ে থাকে। তখন ইলিয়াস কাঞ্চন বলে, দেখেন একটা কাজ করেন, আপনার খালাতো ভাইকে বলে কে আপনার দিলটা আমাকে দেন, আমার দিলটা আপনাকে দিয়ে দিই, দুজনে প্রেম ভালোবাসা করে পালিয়ে গিয়ে বিয়ে করে অন্য কোথাও থাকবো। তখন চম্পা বলে, না এত বড় বেইমান আমি করতে পারবো না। ঠিক আছে আপনি মানুষটা ভালো সহজ সরল, কিন্তু আমি তো আপনাকে ভালোবাসতে পারবো না। তখন এই মুহূর্তে দেখা যায় যে ইলিয়াস কাঞ্চনের বাপ এবং চম্পার মা দেখে ফেলে যে তারা কথা বলতেছে। তখন সেই মুহূর্তেই চম্পার মা এবং ইলিয়াস কাঞ্চনের বাপ এসে হাজির। কিরে, তোদের দুজনের সাথে পরিচয় কবে হলো? ইলিয়াস কাঞ্চন বলে, কি পরিচয়? আমি তো এই মেয়েকে প্রথম দেখলাম। তখন চম্পার মা বলে,
কিরে চম্পা, তুই এর সাথে কিসের কথা বলতেছিস? তুই কি একে জানিস? চম্পা বলে, কীভাবে জানবো, আমি ওকে চিনি নাকি? তখন ইলেকশনের বাপ বলে, শোনো, তোমার এর সাথে বিয়ে ঠিক হয়েছে। তখন চম্পার মা বলে, হ, তোমার এই কাঞ্চনের সাথে বিয়ে ঠিক হয়েছে। তখন তারা দুজন দুদিনে তাকায়, এ কথা বলে তারা গার্জিয়ান অত অভিভাবকরা খেলতে চলে যায়। তখন ইলিয়াস বলে, দেখছেন ভাগ্যের কী খেলা, আপনার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে আর আপনাকে আমি ভালোবাসার কথা বলি, আপনি আমাকে কিছুই বলেন না। তো এবার তো কোনো আপত্তি নেই। তো এক পর্যায়ে দেখা যায় তারা দুজন দুজনকে জড়িয়ে ধরে একটা গান চলে আসে। গান শেষে দেখা যায় তারা আবারও তাদের বাড়িতে চলে যায়। এদিকে তাদের বিয়ার কথাবার্তা ঠিক পাকাপাকি হয়ে যায়। তো তাদের ভালোবাসা গভীর পর্যায়ে চলে যায়। একজনকে একজন না দেখলে ভালো ভালো লাগে না, থাকতে পারে না। রাত বিরাতে তারা তাদের দেখাশোনা করতে চলে যায়। এদিকে মিঠুন এসে ইলেকশন বলে, দোস্ত, তুই তো তোর ভালোবাসার প্রেমিক পেয়ে গেছিস, এখন আমার আর কোনো খোঁজখবর নেস না। আমি যে তোর বন্ধু তুই ভুলেই গেছিস। তো যাক, তোর ভালোবাসা সব হলুক। কাঞ্চন বলে, শোন, আমার ভালোবাসা ঠিক হয়েছে, তাতে কোনো তোর সমস্যা আছে? আমি তোর জন্য একটা এমন একটা সুন্দরী লাভার বয়, হ্যাঁ, লাভার গার্ল নায়িকা, হ্যাঁ, মিল করে দেবো না, তুই ভাবতেও পারবি না দোষ। ঠিক আছে, তুই কোনো টেনশন করিস না। তখন মিটন বলে, তা আর করতে হবে না দোষ, আমি দেখি, হ্যাঁ, মেয়েদের পিছনে ঘুরতে ঘুরতে তোর মতো একটা পাই কিনা। যদি দেখি মেয়ের একটা 5 40 আর লগে মনে করি যে মেয়ের পিছনে ঝুলে পড়বো। তখন কাঞ্চন বলে, দোস্ত তুই একটা কাজ কর, তুই 5 40 মিনিট দেখে লাভ নাই, কারণ পিছন দেখবি দেখবি 5 40, সামনে গিয়ে দেখবি যে পেতনি, তখন দৌড় দিবি। তখন মিটন বলে, ঠিকই তো, কথাটা মন্দ বলিস নি। পিছন দিকে দেখি যে 5 40 মেয়ের, সামনে গিয়ে দেখবি পেতনি, আর তো মনে করে যে আর তো বা হাত বাড়াতে পারি না। তো কাঞ্চন বলে, দোস্ত আমার কাছে একটা মেয়ে আছে, তুই যদি মত দেস তাহলে মেয়েটার সাথে আমি কথা বলতে পারি। তোর মিটন বলে, হ, তোর আর পছন্দ, তুই যে মেয়ে পছন্দ করবি না, আমার তো পছন্দ হবে না। তখন কাঞ্চন বলে, দোষ, আমি যে মেয়েটাকে ভালোবেসেছি সেই মেয়েটাকে দেখতে অসুন্দর, আমার পছন্দ কি খারাপ? তখন মিঠুন বলে, তা কথা সত্য, তোর পছন্দ আছে, ঠিক আছে, সেটা পরে দেখা যাবে। তারপর দেখা যায় চম্পা এবং ইলিয়াস কাঞ্চনের তাদের ভালোবাসা জমে যায় এবং তারা দুজন দুজনকে মনে প্রাণের ভালোবাসা থাকে এবং তাদের বিয়ার কথাবার্তা চলতে থাকে। তো একদিন ইলিয়াস কাঞ্চন মিঠুনকে বলে, দোষ, আমার না মাথাটা প্রচণ্ড ব্যথা করে, আর আজকাল কয়েকদিন ধরে প্রচণ্ডভাবে জ্বর আসছে, জ্বর কমতেও আসে না, মাথা ব্যথাটা কমতেছে না, কিন্তু আমি আমার বাপ মাকে বলিনি, কারণ আগে তোকে বললাম আজকে। তোর মিঠুন বলে, ঠিক আছে চল দোষ, তোকে ডাক্তার কাছে নিয়ে যাই। তো ইলিয়াস কাঞ্চন বলে, দোষ, আবার রাতে প্রচণ্ড কাশিও আসে, তো কাশির সাথে আবার প্রায় দেখা যায় প্রায় প্রায় সামান্য সামান্য গলা দিয়ে রক্ত আসে। তখন মিঠুন বলে, দোষ, আর দেরি করা যাবে না, দেরি করলে অসুবিধা হতে পারে, কারণ জ্বরটাও যেহেতু কমতেছে না, মাথা ব্যথা কমতেছে না, আবার কাশির সাথে হালকা হালকা রক্ত আসে, তো এটা তো অনেক ভয়ঙ্কর কথা। চল আমরা একটি ক্লিনিকে গিয়ে তোকে ডাক্তারকে দেখাই এবং মেডিসিন ডাক্তার দেখাবো। তখন কাঞ্চন বলে, তাই কর দোষ, চল ডাক্তার কাছে যাই। তখন দুই বন্ধু মিলে ডাক্তার কাছে যায়। তখন ইলিয়াস কাঞ্চনের ডাক্তার জিজ্ঞেস করে, আপনার এই সমস্যাটা কতদিন ধরে? তো ইলিয়াস কাঞ্চন বলে, ডাক্তার সাহেব, আমার এই সমস্যা প্রায় প্রায় মাঝে মাঝে হয়, বছরে দেখা যায় এক একবার হয়, এবং ঠান্ডা লাগে, মাথা ব্যথা করে, তারপরে কিছু ওষুধ খাওয়ার পর মাথা ব্যথা এবং জ্বর কমে যায় এবং কাশিতেও কমে যায়, কিন্তু এবার মাথাটা প্রচণ্ড ব্যথা করে এবং এবং শরীরটাও ম্যাচম্যাচ করে, এবং কাশার পরে দেখা যায় অনেক সময় হালকা হালকা রক্ত গলা দিয়ে বের হয়। তখন ডাক্তার সাহেব বলে, আচ্ছা, এবার যে আপনি ওষুধ খাচ্ছেন তাতে কি আপনার কম মনে হচ্ছে নাকি, এবং কমার কোনো সম্ভাবনা নেই? তখন ইলিয়াস কাঞ্চন বলে, ডাক্তার সাহেব, কিছু ওষুধ খাওয়ানোর পরে কিছুটা সাময়িকের জন্য কমে, আবার দেখা যায় যে আবার বেড়ে যায়। তো এভাবে চলতেছি, তাহলে আমার বন্ধু বলে যে চল ডাক্তারের কাছে গিয়ে তোকে দেখাই, ডাক্তার কি বলে শুনি। তো ডাক্তার সাহেব বলে, ঠিক আছে, আপনাকে কিছু ওষুধ আমি দিয়ে দিলাম, 2-3 দিন খান, খাওয়ার পরে যদি না কমে তাহলে আমার সাথে অবশ্যই আপনি দেখা করবেন, কারণ এটা অবহেলা করার জিনিস নয়। আমি যেটা ভাবতেছি সেটা নাও হতে পারে, তবে আমি মনে করছি যে আপনার প্রচণ্ড ঠান্ডা বুকে জমা পড়ে গেছে, আর ঠান্ডার কারণে গলা থেকে অনেক সময় কাশের সাথে রক্ত আসে, এটা নিয়ে চিন্তা ভাবনা করার কোনো কারণ নেই। যে মেডিসিন দিলাম এই মেডিসিনগুলি আপনি আমার এই ফার্মেসি থেকে নিয়ে খান ঠিক মতন, আশা করি কমে যাবে। তখন মিঠুন বলে, দোষ, চল তাহলে আমরা আসি। তো ইলিয়াস বলে, আপনার ভিজিট? আমার ভিজিট বেশি না, 100 টাকা, আর ওষুধের দাম হবে প্রায় 2 থেকে 250 টাকা। তো 350 টাকা আপনি ক্যাশ কাউন্টারে জমা দিয়ে আপনি ওষুধটা নিয়ে যান
এগুলি ঠিক মতন খান, আপনি 3 দিন পর আমার কাছে আবার আসেন, কি হলো না হলো আপনি আমাকে জানান। তো এখানে আমার টেলিফোন নাম্বার দেওয়া আছে, প্রয়োজনে আপনি আমাকে সাথে টেলিফোনে কথা বলতে পারবেন। তবে টেলিফোনে কথা বলতে হলে আমার সাথে রাতে কথা বলতে হবে, কারণ আমি রাতে একটুখানি অবসর থাকি, সবসময় কোনো রুগী থাকে না, তখন আপনি কথা বলতে পারবেন। তখন ইলিয়াস চন্দ্র বলে, ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। মিঠুন বলে, ঠিক আছে স্যার, আপনাকে ধন্যবাদ, আমরা ওষুধগুলি 3-4 দিন আমার বন্ধুকে খাওয়াই, তারপরে আপনাকে আমরা ফলাফল জানাবো। তো কথা বলে ইলিয়াস কাঞ্চন মিঠুন ওষুধগুলি ফার্মেসি থেকে নিয়ে বাড়িতে চলে আসে। তো 3-4 দিন খাওয়ানোর পরও দেখা যায় যে ইলিয়াস কাঞ্চনের জ্বরও কমে না, মাথা ব্যথা কমে না, এবং যে গলা দিয়ে যে ঠান্ডা কাশির সাথে যে রক্ত আসে সেটাও কমে না। তো ইলিয়াস কাঞ্চন বলে, দোস্ত, যে ওষুধ খাচ্ছি আমার তো মাথা ব্যথাও কমে না, হালকা একটু কমে আবার আবার বেড়ে যায়, এবং শরীরে ম্যাচ কমে না, আমার জ্বরটাও আমার কমে না, আবার এখন রক্তটা যেমন দিন দিন গলা দিয়ে একটু বেশি বের হচ্ছে। তখন মিঠুন বলে, দোস্ত, এটা কি তুই খালু এবং খালাকে জানিয়েছিস? কয় না। তখন বলে, এটা জানানো দরকার না? ইলিয়াস বলে, না এখন জানাবো না, তারা সামান্য কিছু হইলেই তারা একবারে গাবড়ে পড়ে। একবার আমি পড়ে গিয়েছিলাম, হ্যাঁ, পাটা মোচড় খেয়েছিল, একবারে কান্নাকাটি শুরু করে একবার আমাকে পঙ্গু হাসপাতালে নিয়ে ভর্তি করে রাখছে 1 মাস। ঠিক আছে, এখন একটা এই কথাটা বলবো, বলার পর দেবো যে আমাকে হাসপাতালে নিয়ে ভর্তি করে রেখে দিব। তা আমি হাসপাতালে ভর্তি হলে তো আমার ভালোবাসার সাথে আমি কেমনে দেখা করবো? কতই কথাটা বল। তো মিঠুন বলে, দোস্ত, তাহলে চম্পাকে জিনিসটা জানা? কয় না, না, চম্পাকে জানা যাবে না, কারণ চম্পাকে যদি জানে না তাহলে ও ঘাবড়ে যাবো। এমন সময় টেলিফোনে ফোন আসে, ইলিয়াস কাঞ্চন ফোনটা ধরে। চম্পা বলে, কী খবর? আজ প্রায় 1 সপ্তাহ ধরে তোমার কোনো দেখা সাক্ষাৎ নাই। তখন কাঞ্চন বলে, দেখা সাক্ষাৎ হবে কি, আমার শরীরটা ভালো না, আমার জ্বর আসছে এবং প্রচণ্ড মাথা ব্যথা এবং ঠান্ডা লাগছে, তাই আমি ঘর থেকে বের হই না। তখন চম্পা বলে, আমি তোমাকে তো ফোনও পাই না। তখন কাঞ্চন বলে, আমাকে ফোনে পাবে কি, আমি আবার 2-3 দিন ধরে হাসপাতালে দৌড়াদৌড়ি করতেছি, তাই তোমার সাথে দেখা করতে পারতেছি না। ঠিক আছে, আজকে আমি তোমাদের বাড়িতে আসবো, তখন খালাখালুর সাথে দেখা করব। তখন ইলিয়াস কাঞ্চন এবং তার বন্ধু চম্পাদের বাড়িতে চলে যায়। তখন চম্পার বাপ মা বলে, বাবা কেমন আছো? তো কাঞ্চন বলে, চাচি ভালোই আছি, তবে মাথাটা প্রচণ্ড ব্যথা করে আর গলাটাও ব্যথা করে এবং জ্বরও লাগছে। তো ডাক্তার দেখাইছিলাম, ওষুধ খাইছিলাম, কিন্তু কমতেছে না, তাই আবার ডাক্তার কাছে যাচ্ছিলাম। চম্পাই সেই মুহূর্তে এসে বলে, তোমার সাথে কথা আছে, এদিকে আসো। তখন মিঠুন বলে, যা দোষ যা। তখন ইলিয়াস কাঞ্চন চম্পার সাথে গিয়ে তার বেডরুমে বসে। তখন চম্পা বলে, শোনো, কালকা কিন্তু আমরা বেড়াতে যাব। তখন ইলিয়াস কাঞ্চন বলে, কোথায়? কয়, তুমি না, আমি যাব, আমরা পিকনিকে আমার বান্ধবীর সাথে যাব, ওইখানে সপ্তাহখানিক থাকবো, থাকার পর আমি আসবো। তো কাঞ্চন বলে, সপ্তাহখানিক? এ তোমার মনে হয় যেন 7 বছরের সমান, তুমি সপ্তাহখানিক যাবে বেড়াতে না আমাকে ফেলে? তখন, আচ্ছা ঠিক আছে। চম্পা বলে, ঠিক আছে, গেলাম না, যাও। তখন কাঞ্চন বলে, ঠিক আছে, যাওয়ার দরকার নেই, আমি বিকালে আসবো না তোমার সাথে দেখা করতে, এখন আমি ডাক্তার কাছে যাচ্ছি, ডাক্তার কি বলে শুনি। তখন চম্পা বলে, ঠিক আছে, আল্লাহ হাফেজ, যাও। তখন মিঠুন আর ইলিয়াস কাঞ্চন ডাক্তার কাছে চলে যায়। ডাক্তার গিয়ে বলে, ডাক্তার সাহেব, আমি তো ওষুধ খাচ্ছিলাম কিন্তু কমতেছে না তো। তখন ডাক্তার সাহেব বলে, কি, কমেই নেই? জ্বরও কমে নেই, মাথা ব্যথা কমে নেই, তো গলাতে যে হালকা হালকা রক্ত আসতো তাও কমে নেই? কয়, না ডাক্তার সাহেব, এখন যেমন রক্তটা একটু বাড়তি বাড়তি মনে হয়। কয়, ঠিক আছে, আমি জিনিসটা বুঝতেছি, তারপরে এক কাজ করেন, আপনাকে কিছু টেস্ট লিখে দিলাম, এই টেস্টগুলি একটা ভালো একটা ক্লিনিকে করে এর রিপোর্টগুলি আমাকে দেখান, আমি দেখে আপনাকে বলতে পারবো। তখন ইলিয়াস কাঞ্চন বলে, কী টেস্ট ডাক্তার সাহেব? কাছে আপনি সেটা বুঝবেন না, আপনাকে এক কটা ব্লাড টেস্ট দিলাম, আর সুগার টেস্ট দিলাম, আর ইউরিন টেস্ট দিলাম, আর মাথায় একটা এক্সরে দিছি, সেটাও আপনি করবেন। এই টেস্টগুলি আপনি একটা কাজ করেন, ভালো একটা ডায়াগনস্টিক সেন্টারে চলে যান, সেখানে গিয়ে আপনি এগুলি টেস্টগুলি করে এই রিপোর্টটা আমার কাছে নিয়ে আসেন, তারপরে দেখার পর আমি আপনাকে বলবো যে আপনার সমস্যাটা কোথায়। তখন মিঠুন বলে, ঠিক আছে স্যার, ডাক্তার সাহেব, তাহলে আপনি কোন ডায়াগনস্টিক সেন্টারে আমরা এই পরীক্ষাগুলো করবো সেটা লিখে দেন। তখন ডাক্তার সাহেব একটা ডায়াগনস্টিক সেন্টারের নাম লিখে দেয় আর বলে, যান আপনার এই শততা ডায়াগনস্টিক সেন্টারে আপনারা চলে যান, সেখান থেকে আপনারা এই টেস্টগুলি করান, কারণ ওইখানের মেশিনগুলো নতুন এবং ভালো ভালো অভিজ্ঞ ডাক্তার সেখানে আছে, তারা ভালো করে রিপোর্ট তৈরি করে। আপনার ওইখানে গেলে আমি ডিসকাউন্ট রেখে দিয়েছি, আপনাদের কিছু টাকা কম নেবে। তো আমি বলে, টাকার কোনো সমস্যা নেই ডাক্তার সাহেব, এটা কোনো আপনি ভাববেন না, আপনার যতটুকু প্রয়োজন আপনি ততটুকু লিখে দেন, আমরা টাকা কম দিই বেশি দিই তাতে আপনি কোনো চিন্তা ভাবনা করবেন না, আমরা এই রিপোর্টগুলি করানোর পরেই তারপরে আপনার কাছে নিয়ে আসবো।
তখন ইলিয়াস বলে ঠিক আছে ডাক্তার সাহেব, তাহলে আজকে চলি, তাহলে আপনি আগে গিয়ে আমরা ওই ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে, হ্যাঁ, আমার পরীক্ষাগুলি করার পরে রিপোর্ট দেওয়ার পর আপনাকে আমি দেখাবো। তখন ইলিয়াস কাঞ্চন মিঠুন চলে যায় সেই ডায়াগনস্টিক সেন্টারে। সেখানে গিয়ে ইলিয়াস কাঞ্চনের রক্ত দেয়, প্রসাব দেয়, তারপরে মাথার এক্সরে করে, বুকের এক্সরে করে, করার পরে চলে আসে। তখন সেখানে ডাক্তার সাহেব বলে, শোনেন কাঞ্চন সাহেব, আপনি এই পরীক্ষাগুলি রিপোর্ট পাবেন 72 ঘন্টা পর। আপনি 72 ঘন্টা পর মানে অর্থাৎ 3 দিন পরে এসে নিয়ে যাবেন আমাদের এই ক্যাশ কাউন্টার থেকে। আপনার কিছু টাকা বাকি আছে, সেগুলি জমা দিয়ে আপনি নিয়ে যাবেন। তো ইলিয়াস কাঞ্চন কী করে, তখন রিপোর্ট করার পর বাড়িতে আসে। তো তার জ্বর এবং মাথা ব্যথা দুটোই বাড়তেছে। তো 3 দিন পরে গিয়ে দেখে, রিপোর্ট আনতে যায়, তো রিপোর্ট নিয়ে ওই ডাক্তারকে দেখায়। তো ডাক্তার দেখানোর পর রিপোর্টগুলো ডাক্তার সাহেব ভালো করে দেখার পর ডাক্তার সাহেব বলে, শুনেন আপনাকে কীভাবে বলি, যেটা সত্য সেটা তো বলতেই হবে, কারণ আমি তো লুকিয়ে রাখলে চলবে না, তবে সত্যটা আপনাকে বলতে হবে। তখন ইলিয়াস মানে কী হয়েছে ডাক্তার সাহেব বলেন। তখন ডাক্তার সাহেব বলে, শুনেন কাঞ্চন সাহেব, আমার কথাটা শোনার পর আপনি কিন্তু ঘাবড়িয়ে যাবেন না এবং মাথাটা নষ্টও করবেন না এবং আপনি ভেঙে পড়বেন না। তখন মিঠুন বলে, ডাক্তার সাহেব আপনি বলেন না, আমি তো আছি, আমি তো আর বন্ধু, ঘনিষ্ঠ বন্ধু, আমি থাকতেও আর ভেঙে পড়বে কেন, আমি আছি না। তখন কাঞ্চন বলে, আচ্ছা ডাক্তার সাহেব আপনি বলেন না, আপনি কেন ভয় পাচ্ছেন বলেন। তখন ডাক্তার সাহেব বলে, শুনেন, আমরা কিছু কিছু রোগের কথা রুগীকে বলতে চাই না, কিন্তু আমার অনেক ক্ষেত্রে বলতেও হয়। তখন কাঞ্চন বলে, আপনি বলেন না ডাক্তার সাহেব, বলেন, কোনো সমস্যা নেই, বলেন, আমার সাহস শক্তি দুটোটি আছে। তখন ডাক্তার সাহেব বলে, শোনেন কাঞ্চন সাহেব, আপনার ব্লাড ক্যান্সার ধরা পড়েছে, আপনি বড় জোর 90 থেকে 80 দিন আপনি এই পৃথিবীতে বাঁচবেন। আর আপনি এমন সময় আমাদের কাছে এসেছেন, আপনার চিকিৎসা করা আমাদের পক্ষে সম্ভব নয়, এমনকি বিদেশে গেলেও আপনাকে আর ট্রিটমেন্ট করলেও আপনি সুস্থ হতে পারবেন না। তখন কাঞ্চন বলে, এই কথাটা বলতে আপনার এত সময় লাগলো? ঠিক আছে, আমি 3 মাস বাঁচবো কি 80 দিন বাঁচবো, আমার তো একটা রোগ ধরা পড়েছে, তো আমার ব্লাড ক্যান্সার হয়েছে, তাতে কি? আমি অথবা 3 মাস বাঁচবো, অথবা 80 দিন বাঁচবো, অথবা 4 মাস বাঁচবো, অথবা 6 মাস বাঁচবো, সবাই তো পৃথিবী থেকে একদিন না একদিন চলে যেতে হবে ডাক্তার সাহেব, হয়তোবা আমি আগেই গেলাম। তখন মিঠুন তার মুখের দিকে তাকিয়ে থাকে, কিন্তু ইলিয়াস কাঞ্চনের মুখে কিন্তু এই কথাটা বলতেছে, কিন্তু অন্তর দিয়ে তার চোখের পানি জোর করে পড়তেছে এবং চোখগুলি যে লাল হয়ে আসতেছে এবং চোখের যে পানি ঝরে পড়তেছে, সেটা কিন্তু মিঠুন দেখতে পাইতেছে এবং বুঝতে পারতেছে। তখন ডাক্তার সাহেব বুঝতে পারতেছে। ডাক্তার সাহেব বলে, শোনেন কাঞ্চন সাহেব, আপনি যত কথাই বলেন, কিন্তু এমন একটা খবর শোনার পরে যে আপনার ভিতর দিয়ে কী হচ্ছে সেটা আমরা বুঝতে পারি, আমরা তো ডাক্তার, আমরা রুগীদের চেহারা দেখলে বুঝতে পারি যে রুগীরা কী বলতে যাচ্ছে। তখন কাঞ্চন বলে, ঠিক আছে, আমার এই রিপোর্টগুলি আমি নিয়ে গেলাম, কিন্তু আমার যে এই রোগটা হয়েছে আপনি কিন্তু কখনো ফোন করে আমার বাড়িতে বলবেন না, কারণ আপনার বাপ মা যদি শুনতে পারে তাহলে আমার বাপ মা এই পৃথিবী থেকে চলে যাবে। তো ডাক্তার সাহেব বলে, না আমি কখনো বলবো না, এটা কেন বলবো, আর আমার বলা উচিতও না, কারণ আপনি নিষেধ করেছেন, আমি বলবো না। তখন মিঠুন বলে, দোষ, চল বাড়িতে চলে যাই। তো রিপোর্টগুলো নিয়ে ইলিয়াস কাঞ্চন এবং মিঠুন বাড়িতে চলে আসে। তখন ইলিয়াস কাঞ্চন মিঠুনকে বলে, দোষ, আমার যে সমস্যাটা হয়েছে এবং আমি যে ক্যান্সারের আক্রান্ত একটি রোগী, এই কথাটা কিন্তু চম্পাকে কখনো বলবি না, কারণ চম্পা কিন্তু আমাকে অনেক ভালোবাসে, আর চম্পাকে আমি ভালোবাসি অনেক। আমি চলে যাবো এই পৃথিবী থেকে, কিন্তু আমি তো আর পৃথিবীতে আর ফিরে আসবো না, কিন্তু চম্পার জন্য অনেক কষ্ট হচ্ছে যে চম্পাকে আমি জীবনের সাথে করে আপন করে পেলাম না, এটাই বড় দুঃখ এবং কষ্ট নিয়ে আমি পৃথিবী থেকে চিরবিদায় নিলাম। তখন মিঠুন বলে, দোস্ত তুই এই মুহূর্তে তো চম্পাকে বিয়ে করতে পারিস। তখন কাঞ্চন বলে, না দোস্ত, আমি তো বাঁচবো মাত্র 3 মাস, তো 3 মাসের ভিতরে যদি আমি চম্পাকে বিয়ে করে তার জীবনটা কেন নষ্ট করে দিয়ে যাব, কেন তাকে আমি অসহায় সাগরে ভাসিয়ে দিয়ে যাব, কেন তাকে আমি বিধবা করে পৃথিবী থেকে আমি চলে যাব, এটা তো আমি কখনো পারবো না। তোর মিঠুন বলে, তুই কী করতে চাস? আমি যা করব সেটা আমার একান্তই ব্যাপার, আমি তোকে এখন বলবো না, তুই শুধু চম্পাকে আমার সাথে একবার দেখা করতে বলিস, তুই ফোন করে বল। আচ্ছা ঠিক আছে দোস্ত, তুই যা, আমি একটু একা থাকতে চাই, কারণ আমি এখন একা থাকতেই আমার কাছে ভালো লাগবো, আমি চাই না যে তুই আমার সাথে জড়িত হয়ে আমার আশেপাশে থেকে তুই আমার দুঃখটা অনুভব কর। তোর মিঠুন, দোষ এই কথা তুই বলতে পারলি, আমি তো তোকে কখনোই ছাড়তে পারবো না, তুই আমাকে মারলেও তোর পাশে থাকবো, তুই 3 মাস বাঁচিস আর 6 মাস বাঁচিস, কিন্তু তুই তো আমার জানার দোষ, তোকে ছাড়া তো আমি থাকতে পারবো না। তখন দুই বন্ধু জড়িয়ে ধরে কান্নাকাটি শুরু করে। এমন সময় মিঠুন বলে, ঠিক আছে আমি এখন যাচ্ছি, আমি কাল সকালে তোর কাছে চলে আসবো।
ইলিয়াস কাঞ্চন চম্পার সাথে আর ফোনে যোগাযোগ করে না এবং এমনকি তার সাথে আর দেখা করে না। তো একদিন চম্পা নিজে ইলিয়াস কাঞ্চনের বাড়িতে আসে। তো ইলিয়াস কাঞ্চনকে চম্পা বলে, কী ব্যাপার কাঞ্চন তোমার, হ্যাঁ কয়েকদিন ধরে আমার সাথে দেখা সাক্ষাৎও নাই, কথাবার্তাও নাই। তখন কাঞ্চন বলে, তোমার সাথে কেন দেখাবার্তা করবো, কেন কথা বলবো, কারণটা কি, তুমি আমার কে? তখন চম্পা বলে, কি তুমি কি আমার সাথে মজা করতেছো নাকি? তো কাঞ্চন বলে, কিসের মজা? তখন চম্পা বলে, মজা না, তুমি আমাকে ভালোবাসো, তোমার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে, 2 দিন পর আমার বিয়ে। তো কাঞ্চন বলে, তোমাকে আমি বিয়ে করবো এই কথাটা কে বলেছে? হ্যাঁ, তোমাকে আমি ভালোবাসি না এবং তোমাকে বিয়ে করবো না, আমি যাকে ভালোবাসি আমি তাকেই বিয়ে করবো, কথা ঠিক করেছি। এবং তোমার সাথে এতদিনে আমি ভালোবাসার অভিনয় করেছিলাম, কারণ আমার বাপ মা তোমার সাথে বিয়ে ঠিক করেছিল, কিন্তু আমি যে গোপনে আরেকটি মেয়েকে ভালোবাসি সেটা কি তুমি জানো? জানো না। আর যদি জানতে তাহলে তুমি আমার কাছে আসতে না। তখন চম্পা বলে, তুমি কি কি বলতেছো, তুমি এত নিষ্ঠুর কীভাবে বলে? তখন ইলেকশন যে বলে, আমি নিষ্ঠুর না হয়ে তো উপায় নেই, কারণ আমার তো ভালোবাসা একজন আছে, আর আমি তো তোমার সাথে এতদিন মজা করছিলাম, যোগ করছিলাম, আর তুমি সেটা সত্যি মনে করছিলে? তখন চম্পা ইলেকশনে একটা থাপ্পড় মারে চম্পা সেখান থেকে দৌড়ে চলে যায়। তখন ইলেকশন একটা গান কয়, গানটা হলো এই, জীবনের গল্প আছে শুধু অল্প, যা কিছু বলার যাও বলে যাও, যা কিছু শোনার তাই শুনে নাও, পাবে না সময় আর হয়তো, জীবনের গল্প আছে বাকি অল্প। গান শেষে দেখা যায় কাঞ্চন খাটের ভিতরে গড়ে গড়ে থেকে কাঁদতে থাকে, আর চম্পার ছবি দেখে চোখে জল ফেলতে থাকে। তো এদিকে চম্পাই জানে না যে ইলিয়াস কাঞ্চনের ক্যান্সার হয়েছে, কিন্তু চম্পা বুঝতেও পারতেছে না। চম্পায় চলে যায় সরাসরি মিঠুনের কাছে। মিঠুনকে গিয়ে বলে, আচ্ছা মিঠুন ভাই, আচ্ছা আপনার বন্ধু কাঞ্চনের হয়েছে কি? আমার সাথে আজকে অনেক খারাপ আচরণ করছে, আমাকে বলছে আমাকে নাকি ভালোবাসে না, আমাকে নাকি সে ঘৃণা করে, এ নাকি অন্য কাউকে ভালোবাসে, এর মানে কি? তখন মিঠুন বলে, আমি তো বলতে পারি না, তবে আমি এতটুকু জানি যে আরেকটা মেয়েকে ভালোবাসে। মিঠুন এখানে মিথ্যা কথা বলছে চম্পাকে। চম্পা বলে, তাই নাকি? তখন মিঠুন বলে, আমি জানি যে একটা মেয়েকে ভালোবাসে, কারণ এই কথাগুলো ইলিয়াস কাঞ্চন মিঠুনকে বলেছিল যে চম্পা যদি তোর কাছে যায় এই কথাটাই বলবি। তখন চম্পা বলে, কি আপনার বন্ধু আরেকটা মেয়েকে ভালোবাসে, আমার সাথে সে প্রতারণা করলো, বিশ্বাসঘাতকতা করলো? তো মিঠুন বলে, আমার মনে হয় করেছে, কত বা করতেও পারে, আমি কি আর এই, আমার দোস্তের মনের ভিতরে গিয়ে দেখেছি যে সে কাউকে ভালোবাসে কিনা ভালোবাসে না, আমি জানি সে একটা মেয়েকে ভালোবাসে। তো চম্পা সেদিকে, তারপর সে দৌড়ে বাড়িতে চলে আসে। তখন মিঠুন বলে, আরে চম্পা, আমি কিভাবে তোমাকে সত্য কথাটা বলি, কারণ আমার দোস্তের যে ক্যান্সার হয়েছে সে মাত্র 3 মাস বাঁচবে। তখন এরকম করতে করতে 2 মাস চলে যায়। তো এদিকে ইলিয়াস কাঞ্চন চম্পার বিয়ে তার ঠিক হয়ে যায়। একদিন ইলিয়াস কাঞ্চন বলে, আব্বা আমি একটু ভারত যাব, কারণ আমি তাজমহল দেখতে আমার খুব ইচ্ছা হয়েছে, আগ্রা তাজমহলে যাব, সেখানে আমি তাজমহল ঘুরে এসে আমি বিয়ের পিড়িতে বসবো। তখন ইলিয়াস চন্দ্র বাবা বলে, ঠিক আছে তাহলে তুই আমার হবুবধূকে, মানে হবু বউকে নিয়ে যা, চম্পাকে নিয়ে যা। কয় না, আমি একাই যাব। তখন ইলিয়াস চন্দ্রের মা বাবা বলে, ঠিক আছে তুই যখন আগ্রা যাবি যা, তো পাসপোর্ট করেছিস? কয় আমি পাসপোর্ট ভিসা সবই করেছি, আমি এখন ভারত চলে যাব, আগ্রা তাজমহল গিয়ে আমি শেষ নিঃশ্বাস ত্যাগ করব। তখন ইলিয়াস চন্দ্রের মা বলে, শেষ নিঃশ্বাস মানে? আরে মা তুমি বুঝো না, মানে শেষ দমটা ফালাবো এখানে গিয়ে আর কি, নিঃশ্বাসটা ফালাবো। কোচ সেটা বল। তখন মিঠুন এমনি চলে আসে, কিরে দোস্ত, তোর তো আগ্রা যাওয়ার কাগজপত্র সব রেডি হয়েছে, যে ভিসা সব আমি তৈরি করে নিয়ে এসেছি। তখন কাঞ্চন বলে, দোস্ত আমি তো আগ্রা যাচ্ছি, আমি তাজমহলে যাব, সেখানে গিয়ে আমি তাজমহলটা দেখব, আমার দেখার খুব ইচ্ছা, তুই কি আমার সাথে যাবি? তখন মিঠুন বলে, তুই আগে যা, আমি ভিসাটা করে নিই, তারপরে আমি যাব। তখন কাঞ্চন ভাই, ঠিক আছে দোস্ত আমি চলে গেলাম। তো মিঠুন বলে, তা চম্পার সাথে দেখা করবি না? অবশ্যই দেখা করবো। তো চম্পার সাথে দেখা করতে গিয়ে বলে, চম্পা আমি একটু ইন্ডিয়া যাচ্ছি, সেখানে তাজমহল ঘুরে আসার পর তোমার আমার বিয়েটা হবে। তো তখন চম্পা বলে, তুমি না বলে একটা মেয়েকে ভালোবাসি? না না না, এটা মিথ্যা কথা বলছিলাম, তা আমি এখন যাচ্ছি, তোমার সাথে আবার দেখা কবে হবে জানি না। এই কথা বলে ইলিয়াস কাঞ্চন ভারত চলে আসে।
তখন ভারত যখন চলে আসে তখন সেখান থেকে ইলিয়াস কাঞ্চন তাজমহলে চলে যায়। চলে যাওয়ার পর সেখানে তাজমহলে একটি গাছের নিচে বসে এই গানটা আবার গায়, জীবনের গল্প আছে বাকি অল্প, যা কিছু বলার যাও বলে যাও, যা কিছু শোনার তাই শুনে নাও, পাবে না সময় আর হয়তো, জীবনের গল্প আছে বাকি অল্প। তখন মিঠুনও আগ্রা তাজমহল চলে যায়, সেখানে ইলিয়াস কাঞ্চনকে খুঁজে বের করে। তখন ইলিয়াস কাঞ্চনের দিন দিন আরও বেশি হইতেছে তার সমস্যাগুলি। তো একদিন মিঠুন আর দেরি না করে কাঞ্চনকে জড়িয়ে ধরে বলে, দোস্ত, তোর বাপ মাকে এখনও জানানোর সময় আছে, বলে দে, কারণ তোর বাপ মা তোর সাথে দেখা করার দরকার আছে। তো কাঞ্চন বলে, না দোস্ত, তাকে বলার দরকার নেই। তো মিঠুন কী করে, একটা ফোন থেকে ইলিয়াস কাঞ্চনের বাপ মা এবং চম্পাকে বলে যে তোমরা আজকালকের ভিতরেই আগ্রা তাজমহল চলে আসো, কারণ কাঞ্চনের ব্লাড ক্যান্সার ধরা পড়েছে, সে বাঁচবে 3 মাস, আমার মনে হয় যে 2-3 দিন আর সে বাঁচতে পারে। তো এই সংবাদ পাওয়ার পরে ইলিয়াস কাঞ্চনের বাপ মা এবং চম্পার বাপ মা সবাই তারা ভারত চলে যায় আগ্রা তাজমহলের দিকে। সেখানে গিয়ে তখন ইলিয়াস কাঞ্চন আগ্রা তাজমহল একা গিয়ে একটি গাছের নিচে বসে একটা গান গাইতে থাকে। এই গানের পরে দেখা যায় ইলিয়াস কাঞ্চন মৃত্যুবরণ করে। তখন সেখানে তার পরিবার, চম্পার পরিবার, ইলিয়াস কাঞ্চনের পরিবার সবাই তাকে খুঁজতে শুরু করে। এক পর্যায়ে দেখা যায় একটি গাছের নিচে বসে আসে। তখন সবাই গিয়ে ইলিয়াস কাঞ্চনকে জড়িয়ে ধরে যে ইলিয়াস কাঞ্চন মারা গেছে। তো ইলিয়াস কাঞ্চন একটা চিঠি লিখে দিয়ে যায় চম্পাকে যে আমি তো চলে গেলাম, আমি কখন আর আসবো না, তুমি অন্য একটা কাউকে সঙ্গী করে বিয়ে করে জীবনে সুখী থেকো। আমি তোমার মনে অনেক কষ্ট দিয়েছি, দুঃখ দিয়েছি, কিন্তু আমার সম্পূর্ণ সবটাই ছিল অভিনয়, এবং এই অভিনয়টাকে তুমি ভুলে গিয়ে আমাকে মাফ করে দিও, কারণ আমি চাই নাই যে তোমার জীবনটা নষ্ট হয়ে যাক, তোমার জীবনে নেমে আসুক কালো ছায়া, তুমি বিধবা হয়ে সারা জীবনটা কাটাও। আমার ব্লাড ক্যান্সার হয়েছিল বলে তোমার সাথে আমি অভিনয় করে তোমার সাথে আমি নানান খারাপ আচরণ করেছি, এই জন্য তুমি আমাকে ক্ষমা করে দাও। তখন চম্পা ইলিয়াসকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে এবং ইলিয়াসের বাপ্পা কাঁদতে শুরু করে, মিঠুনের কান্নাকাটি শুরু করতে পারে। এভাবে ইলিয়াস মারা যায়। তো ইলিয়াস কাঞ্চন মারা যাওয়ার পর সবাই কান্নাকাটি শুরু করতে থাকে। এভাবেই বেজা চোখ ছবির গল্পটা শেষ হয়। শিবলি সাদিক এই ছবিটা ইলিয়াস কাঞ্চনকে দিয়ে করানোর পর ছবিটা হলে যখন মুক্তি পায়, ছবিটা ব্যাপকভাবে সাড়া পায়। ছবির গানগুলি এবং ছবির যে লোকেশন, সিনসিনারি এবং ছবির ডায়লগ মেকিং, মানে সব কিছুই দর্শকদের নজর কাড়ে। এবং সেই সময় ছবিটা সুপার ডুপার সুপার ডুপার সুপার ডুপার বাম্পার হিট বেদাচুক ছবিটি ব্যবসা করে, এবং দর্শকরা হল থেকে যখন ছবিটা দেখে বের হয় সবার চোখেই থাকে পানি আর পানি। হলের ভিতরে অনেকে কান্নাকাটি শুরু করতে থাকে, যে মানে ইলিয়াস কাঞ্চনের এরকম দৃশ্য, এরকম মৃত্যুর দৃশ্য দেখে মানে আতঙ্কিত হয়, মানুষ ভয় পায় অনেক সময়। কিন্তু প্রশংসা পঞ্চমুখ হয় ইলিয়াস কাঞ্চন এবং চম্পা এবং মিঠুন এবং যারা অভিনয় করে বেদাচুকের ছবিতে। তো বেদাচুকের ছবির সাফল্যে শিবলি সাদিক খুব প্রশংসিত হয় জনগণের কাছে, যে পরিচালক হিসাবে তিনি স্বনামধন্য। তো বেদাচুকের ছবিটি ইলিয়াস কাঞ্চনের শ্রেষ্ঠতম ছবি আমি মনে করি। আল্লাহ হাফেজ। আপনারা যদি আমার গল্পটা ভালো লেগে থাকে, যদি আমরা গল্পটাকে একটু বুঝতে চেষ্টা করেন আমি কি বলতে চেয়েছিলাম, তা আমার চ্যানেলটাকে দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওগুলি আপনারা দেখবেন। দেখে কোনো খারাপ মন্তব্য না করে আমাকে উৎসাহ দিবেন, যাতে আমি আপনাদের মাঝে নতুন নতুন ছবির গল্প নিয়ে আসতে পারি এবং আপনাদেরকে আমি শোনাতে পারি, এবং আপনাদের কিছু আমি উপহার দিতে পারি পুরনো পুরনো ছবির কিছু কথা, কিছু কাহিনী, কিছু সিন, কিছু ছবি দেখে যদি আপনাদের মনে কিছু কতটুকু আনন্দ দিতে পারি, আমার জীবনটাকে আমি সার্থক মনে করব, এবং আপনাদের যদি একটু খুশি দিতে পারি তাহলে আমি নিজেকে আমি ধন্য মনে করব। আল্লাহ হাফেজ, ভালো থাকেন, সুস্থ থাকুন, এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি।